জানাচ্ছি প্রবাসী টেলিভিশনের প্রবাসী আলাপ অনুষ্ঠান থেকে। আজকের অনুষ্ঠানে আমরা এমন দুজন অতিথির সাথে কথা বলবো যারা প্রবাসী থেকে দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থানকে একটা উন্নত পর্যায়ে নিয়ে গেছেন এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সিআইপি নির্বাচিত হয়েছেন। তারা দুজনই এবার দ্বিতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন। 20 জানুয়ারি 2025 চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজন সম্মানিত অতিথিকে সংবর্ধিত করা হবে। এই উপলক্ষে আমরা জানতে এসেছি দুজন সংবর্ধিত অতিথির পরিচয় এবং কিভাবে তারা আজকের পর্যায়ে এসেছেন সেই কথামালা শুনবো তাদের কাছ থেকে। অনুষ্ঠানে আমার সাথে আজ উপস্থিত রয়েছেন ওমানের কিং জালাল গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কুল জালাল ওমানের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মান্নান সিআইপি এবং মোহাম্মদ ইব্রাহিম সিআইপি, যিনি দুবাইতে বসবাস করেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুরুতেই আমি মোহাম্মদ আব্দুল মান্নান সিআইপি আপনার কাছে জানতে চাইব, আপনি প্রথমে প্রবাস জীবন শুরু করেছিলেন কত সালে? তখন আপনার বয়স কত ছিল? ধন্যবাদ প্রবাসী টিভিকে এবং আপনাকে। আজকে আপনাদের এই টেলিভিশনে আমাদেরকে, বিশেষ করে আমাকে ডাকার জন্য আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করতেছি এবং প্রবাসী ক্লাব এবং প্রবাসী টেলিভিশনকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এরপর আমার কিছু ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের ব্যবসা আছে, একটা ছোটো হোটেলও আছে, পাশাপাশি কিছু আমার হোলসেল ম্যাটেরিয়ালস এবং টেক্সটাইলের ব্যবসা আছে। এই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে অবস্থায় সফল ব্যবসায়ী বলা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। থ্যাংক ইউ। আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি মোহাম্মদ ইব্রাহিম সিআইপি আপনার কাছে জানতে চাইবো, আপনি কিভাবে কখন প্রবাস জীবন শুরু করলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। চট্টগ্রাম প্রবাসী ক্লাবকে ধন্যবাদ। আমি দুবাই গেছিলাম 2010 সাল থেকে। আচ্ছা, এর আগে আমি সৌদিতে ছিলাম 2000 সাল থেকে 2009 পর্যন্ত। আমার একটা ফ্রেন্ড আছে, ওনার সাথে আলোচনা করলাম, আমি কী করলে ভালো হয়। ও বলছিল, না, তোমার লাইফটা, তোমার একটা প্রত্যেকটা মানুষের একটা কি আছে, ভাগ্য আছে, আর ভাগ্যটা তুমি বিক্রি করে দেবে কেন? তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ, এটা সত্যি কথা। এরপর আমি কি করলাম, ব্যবসা তো এখন গিয়েছি নতুন, টাকা কোথায় পাবো? আমি একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি আলোচনা করে ওখানে অ্যাডভার্টাইজিং কোম্পানি কার্ড বানাই, ওখানে মার্কেটিংয়ে নামে গেছিলাম। মার্কেটিংয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি প্রথম মাসে আমি বাংলা 6 লাখ টাকা কামাই করেছি। 6 লাখ টাকা কামার পর দ্বিতীয় মাসে আমি দেশে চলে আসছি। এরপর এরকম আমি প্রায় একটা বছর আমার 2 মাস টাকা, 1 মাস টাকা এরকম হয়ে গেছে। প্রত্যেকটা মাসের মধ্যে আমার 10 লাখ 8 লাখ এরকম কামাই। একটা বছর পরে চিন্তা করলাম, এখন তো যদি আসা যাওয়া করতে থাকি লাভটা কখন হবে? তখন চিন্তা করলাম, এখন একেবারে আর একটা বছর দেশে যাবো না, পার্মানেন্ট কিছু করবো। ফার্স্টে একটা অ্যাডভার্টাইজমেন্ট দোকান দিলাম, দেখতেছি মাশাআল্লাহ ওখানে সফল হয়েছি। এরপর আর একটা কন্ট্রাক্টের এজেন্ট বানাইছি, ওটা তো মাশাআল্লাহ সফল হয়েছি। এরপরে একটা বোরকার দোকান দিছি, এটা তো আলহামদুলিল্লাহ মোটামুটি সফল হয়েছি। এরপরে একটা কসমেটিকের দোকান দিছি, এটাও মাশাআল্লাহ আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। এরপর জুয়েলারিতে আসি, আমার একটা ইন্ডিয়ানের সাথে সম্পর্ক হয়েছে। ইন্ডিয়ানের সাথে সম্পর্ক হয়ে বলতেছে, এই কাজে কি হবে, ভালো হবে। দেখলাম, চিন্তা করি, হ্যাঁ, এটা ঠিক আছে। তো লাস্ট আমি জুয়েলারির দোকানে আমার একটা ফ্রেন্ডের সাথে আলোচনা করলাম। উনি বলছে, আমার 2টা ফ্রেন্ড আছে, দুটোটা ভালো, তুমি করলে দুটোটার সাথে করো। হ্যাঁ, দেখি মাশাআল্লাহ দুটোটা ভালো। আমরা এনআরআই খুলছি, এন মানে নজরুল, আর মানে রাসেল, আই মানে ইব্রাহিম। আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা বলার ভাষা নেই, এরকম ভালো আছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, আমরা ভবিষ্যতে আমরা এভাবে ভালো থাকতে পারি। যাই প্রথম একদম বিদেশ গেল আর কি, প্রথমবারের মতো, তারা তো নানান ধরনের কষ্টের মুখোমুখি হন। এই আব্দুল মান্নান সিআইপি, আপনি কি বিষয়টা কিভাবে দেখেন, যে তারা আসলে তাদের জন্য কি পরামর্শ, যে প্রথম দিককার জীবনটা কিভাবে তারা আসলে সামনে নেবে? আসলে মিডল ইস্ট, আমরা যারা মিডল ইস্টে আছি, মিডল ইস্টের মধ্যে কোনো আত্মীয় স্বজনের
যে হাত ধরে না যায়, তাহলে যারা যায় প্রত্যেকটা মানুষই বেশ কম প্রতারিত হচ্ছে। তো সেই দিক দিয়ে আমি বলবো আসলে কিছু আছে যারা আদম ব্যবসা করে, বিভিন্নভাবে সামাজিকভাবে মানুষকে নিয়ে আদমের ব্যবসা করে হয়রানি করে, এগুলো থেকে বেঁচে থাকা খুবই দরকার। যদি আত্মীয় স্বজনের রেফারেন্সে যাইতে পারে তাহলে মোটামুটি এরা একটা কোনো কিছু করার সুযোগ থাকে। কারণ আমাদের মিডল ইস্টের মধ্যে কোনো ফ্রি ভিসা বলতে কোনো ভিসা থাকে না। কিছু মানুষ আছে তারা ফ্রি ভিসার কথা বলে 5-7 লাখ টাকা দান্দা করে তারা ওদেরকে নিয়ে ওইখানে কোনো কাজ দিতে পারে না, বরং তারা ওইখানে যাওয়ার পরে কিছু জানে না, বোঝে না, ওইখানে কষ্টে পড়ে যায়। তো সেই জন্য আমি প্রবাসী টিভির মাধ্যমে সবাইকে উদারত আহ্বান জানাবো, যারা স্কিল এবং আত্মীয় স্বজন দেখে কোম্পানির পিছিয়ে নিয়ে গেলে তারা মোটামুটি ভালো অবস্থান পাবে। তো সেই জন্য যারাই যাবেন তারা স্কিল হয়ে যাবেন এবং আত্মীয়তার রেফারেন্সে যাবেন। যেহেতু এখন গ্লোবাল ওয়ার্ল্ড, হাতের মুঠোয় সব কিছু আছে। আপনারা প্রবাসী ক্লাবে আসলেও জানতে পারবেন যে প্রবাসের কী অবস্থা। এখানে আমাদের সিএপি খন্দকার হেলাল সাহেব আছে, এখানে আমাদের 12-13 আমাদের মেম্বার আসে। যেখানে কেউ যদি বিদেশের সম্পর্কে, ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রির সদস্য আমাদের এই ক্লাবে আছে। আপনারা যদি জানতে চাইলে এখানে এসে জেনেই যাবেন, তাহলে আমাদের সুবিধা থাকে হবে, ওখানে গিয়ে আর কষ্ট করবেন না, অন্যথায় কষ্ট করার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন আব্দুল মান্নান সাহেবী, আসলে যারা এই অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে যেভাবে যে কোনো মাধ্যমেই, তাদের প্রতি আমাদের অনুরোধ, যারা অভিভাবক রয়েছেন, আপনাদের সন্তানকে যখন আপনি দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই যাচাই করবেন যে ভিসাতে পাঠাচ্ছেন সে ভিসা যেন অবশ্যই সঠিক হয় এবং কোনো কোম্পানি হয়, সেটাই তো রাইট। আর যারা যাচ্ছেন, তরুণরা যারা যেতে চাচ্ছেন বিদেশে, আপনার প্রবাসী ক্যারিয়ার করতে চাচ্ছেন, ব্যবসার মাধ্যমে হোক, চাকরির মাধ্যমে হোক, মান্নান সাহেব যেটা বললেন যে আপনাকে স্কিল হতে হবে, দক্ষ হতে হবে। দেশে এখন নানান ধরনের প্রশিক্ষণের সুযোগ রয়েছে, আপনারা বিভিন্ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সে বিষয়ে প্রশিক্ষিত হয়ে তারপর যদি আপনি দেশের বাইরে পাড়ি জমান আপনি দেশের সম্পদ হবেন। একই সাথে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে প্রবাসী ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম একটি প্রবাসী ক্লাবের প্রজেক্ট। আপনি এখানে আসলে দেশের বাইরে যাওয়ার আগে যে কোনো তথ্য সহযোগিতা যাই চান না কেন আপনি এই চট্টগ্রাম প্রবাসী ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম থেকে নিতে পারেন। আপনি চট্টগ্রাম প্রবাসী ক্লাব, বিপণী বিতান, বি ব্লক, আমাদের অফিস লিফটে 8, চট্টগ্রামের 9 তলা, এখানে আসুন, দেখুন এবং প্রবাসী ক্লাব সম্পর্কে জানুন। তাহলে আপনারও সুবিধা হবে এবং আপনি আগেই জানতে পারবেন যে দেশের বাইরে গিয়ে আসলে আপনাকে কোন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই পর্যায়ে আমি একটু আরেকবার ফিরব মোহাম্মদ ইব্রাহিম সিএপি আপনার কাছে। আপনি তো বললেন যে আপনি একটা থেকে একটা বিভিন্ন ধরনের ব্যবসার মধ্যে দিয়ে গিয়েছেন। আসলে আমরা কখনো কসমেটিক কিংবা কখনো আপনি মার্কেটিং করেছেন, কখনো অ্যাডভার্টাইজিং এর ব্যবসা করেছেন, এই যে নানান ধরনের ব্যবসার মধ্যে আপনি যুক্ত ছিলেন, এই অভিজ্ঞতা আসলে কেমন? ধন্যবাদ ভাই। এখন এই অভিজ্ঞতা আমি 5 যখন অ্যাডভার্টাইজিং কাজ করছিলাম, প্রত্যেকটা জায়গায় যখন আমি মার্কেটিং করছি, মার্কেটিংয়ের মধ্যে একজনের সাথে আমার সম্পর্ক হয়েছে। সম্পর্ক হওয়ার কারণে আমি একটু সব কিছু আমার আইডিয়া আছে। আসলে সফল হতে হলে এই যে আপনি বললেন যে যোগাযোগ, কমিউনিকেশনটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন ডুবে গেছি টার্গেট করছি, আমি ভোর 8টায় উঠে যাওয়ার পরে আমার কথা আমি রেডি হই মার্কেটে বাইরে হয়ে যাই। আমার টার্গেটটাকে আজকে একটা না একটা কি কাজ নিয়ে আসবো, কিন্তু কাজ না পর্যন্ত আমি বাসায় ফিরে আসিনি। রাত 10টা পর্যন্ত কি মার্কেটে থাকি, এরকম একটা টার্গেট থাকতে হবে। অর্থাৎ পরিশ্রম করতে হবে, পরিশ্রম এবং সৎ থাকাটাও খুব জরুরি। আমি সৌদি থাকা অবস্থা আমি 20 ঘন্টা কাজ করছি। আগে আপনার থেকে এখান থেকে 1 নম্বর কোন একটা অভিজ্ঞতা নিয়ে যেতে হবে। ফ্রি বিষয় যদি যাই, কোন একটা অভিজ্ঞতা নিয়ে যেতে হবে। আমি ওখানে যে এই কাজটা মার্কেটিং করব বা আমি এই কাজটা করব, ওর থেকে নিজে কি করতে হবে, একটা কাজে স্কিল হয়ে যেতে হবে। আপনারা দুজনই সিএপি নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের মতো। আমরা অনেক একটা অভিযোগ শুনে থাকি যে বাংলাদেশে সিআইপি হওয়ার পরও অনেক নানান ধরনের হয়রানির সম্মুখীন হয় বা ঝামেলার শিকার হয়, বিষয়টি আসলে এরকম? ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে তো একটা ভিন্ন। আমরা যারা বাহিরে থাকি, বাহিরে আমরা যে সুযোগ সুবিধাগুলো এনজয় করি এজ এ সিএপি, এজ এ ব্যবসায়ী হিসাবে, যদিও বা নিজের দেশ না, তারপরে এটা আসলে মোর দ্যান বেটার আমাদের কান্ট্রি থেকে, বাংলাদেশ থেকে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। সব কিছুর পিছনে পরিশ্রম থাকবে, সততা থাকবে, ডেডিকেটেড হতে হবে, এরপরে একটা মানুষ গেইন করবে। তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমি জাতীয় টিভিতে অনেক টক শোতে গিয়েছি, এরা আমার কোম্পানি ভিজিট করেছে, সব কিছু আমাকে এনএসআই, ডিজিএফআই,
বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে আমাদেরকে নিয়ে গেছে। আপনার গ্রামে কিংবা বাংলাদেশে আর কি আপনার সমাজ সেবায় আপনার কাজটা সমাজ সেবা বলতে আসলে এগুলো তো নিজের কথা নিজে বলাটা ঠিক না। আমরা এরপরও মানুষকে উৎসাহিত করার জন্য বলাটা আমাদের জন্য দরকার। যেমন কিছুদিন আগে আমাদের এখানে হেলার ছাত্ররা, আমি এই ক্লাবের আন্ডারও অনেক বিভিন্ন জনকে বিভিন্নভাবে ডোনেশন করেছি, শীতবস্ত্র বিতরণ করেছি, আরও বিভিন্ন সমাজে কর্মকাণ্ড করেছি। আমি যে সময় রোহিঙ্গাতে যখন এই সমস্যা হয়েছিল, এখানে আমি আমার নিজের নামে একটা মসজিদ দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, খিয়া ক্যাম্পে বাইতুল মান্নান জামে মসজিদ আমার নামে মসজিদ দেওয়া হয়েছে। এইভাবে আমরা অনেক সামাজিক কাজ করি। বর্তমানে আমার 2000-তে একটা 10তলা ভবন চলতেছে প্রায় 20 কাঠার উপর। ওখানে আমরা স্কুল, মাদ্রাসা এবং এতিমখানার পরিকল্পনা রেখেছি। আমার এলাকায়ও আমি কিছু মসজিদ মাদ্রাসা করার জন্য জায়গা নিয়েছি, এবং ওমানেও আমার আমি স্কুলের প্রেসিডেন্ট। ওখানেও আমি যতটুকু পারি খ্যাতমত করতেছি। আর এমনি সামাজিকভাবে যেগুলা ঈদ, পার্বণ, মানে বিভিন্ন সামাজিক কার্যক্রম আছে, এগুলো আছে। তারপরে আমার যেগুলো রিলেটিভগুলো আছে, আমি অনেককে মোর দেন যারা চলতে ফিরতে সমস্যা হয়, অনেককে আমি বিদেশে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আরও আমাদের পাইপলাইনে আছে, আমরা আরও করতেছি। এগুলা মানে ওপেন সিক্রেট, আমাদের এগুলো পেয়েছে আসে সবাই জানে। আল্লাহ কবুল করুক। আমি ইব্রাহিম ভাইয়ের কাছে চাই, আপনার ক্ষেত্রে বিষয়টা কেন? ধন্যবাদ ভাই। আমার ক্ষেত্রে আমি তো আসলে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে ওগুলো আমি বলতে চাইছি না, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আমাকে ভালোবাসে। বাঁশখালীতে আমরা একজন বাঁশখালী এবং একজন সরকারি, দুইজন। এমনকি আমার প্রবাসী জীবনে আমি যেখানে গেছি, যতটুকু যাদের সাথে মিশছি, সবাই আমাকে আন্তরিকভাবে ভালোবাসে। ভালোবাসাটা তো সবাই, এটা বলে আমার। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছুক্ষণ আলাপ করলাম, আপনাদের কথা জানলাম। আমি আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ করব, আমার সাথে যে দুজন অতিথিকে আপনি দেখছেন, আব্দুল মান্নান সিআইপি এবং মোহাম্মদ ইব্রাহিম সিআইপি, তারা কিন্তু একদিন আজকের এই অবস্থানে আসেননি। তাদের পরিশ্রম, তাদের সততা, তাদের কর্মের মাধ্যমে তারা আজকের এই অবস্থানে এসেছেন। এটা আমাদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা সফল মানুষদের দেখে সফল হওয়ার পথে এগিয়ে যাব। আমি শেষ করার আগে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। চট্টগ্রাম প্রবাসী ক্লাব, এটা প্রবাসী অবস্থানরত যারা প্রবাসী রয়েছেন তাদের নিয়েই এটি একটি মানবতামূলক সংগঠন, সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এখানে যারা আপনারা সদস্য রয়েছেন, যারা সদস্য হতে চান, তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। আমরা গাড়ি সেবা দিয়ে থাকি, হজ, উমরার টিকিট প্রসেসিং, পাসপোর্ট, এই জাতীয় কাজগুলো করে থাকি। আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন, আপনারা নিজেরা আসবেন, আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব ভিজিট করার জন্য। আমাদের কার্যালয়ে আপনাদের স্বাগত জানিয়ে শেষ করছি আজকের মতো আমাদের অনুষ্ঠান প্রবাসী আলাপ।